তিনি লিগ সারতে সারতে অজিত চৌধুরীর একটু চা খেয়ে তিনি আজকে নেতা হয়েছেন। যে বাইতুল্লাহ সাহেব নাকি লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট খুলে দৌড় মারছেন, ক্ষমতা থাকে বাড়ি ভাঙতে আসিস আর আমরা রেলবাজারে বসে থাকি। দেখুন, আমরা একটা রাজনৈতিক দল করি, তৃণমূল কংগ্রেস, কিন্তু এখানে একটা নতুন দল হয়েছে যে ইউপি, তা আমরা ওকে দল বলি না, ওটা হচ্ছে একটা ক্লাব। তিনি প্রত্যেক জায়গায় গিয়ে নানাভাবে বিধায়ক, আমাদের যারা আগে কংগ্রেস দলটা করতেন, যারা আমরা কংগ্রেস যখন তৃণমূল ছিল না, তিনাদের বিরুদ্ধে নানা রকম কুৎসিত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করছেন। আমরা তার কিছু যোগ্য জবাব দেবার জন্য আমরা কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছি। প্রথম নম্বর কথা হচ্ছে, দেখুন, আমরা কিন্তু উড়ে এসে বসে রাজনীতি করতে আসিনি, কারণ আমাদের রাজনৈতিক একটা ঐতিহ্য আছে। আমরা আজকে এমএলএ হয়ে যাইনি, দীর্ঘদিন কলেজ রাজনীতি থেকে শুরু করে আজকে কিন্তু এই জায়গায় এসে আমরা পৌঁছেছি। কিন্তু যিনি এইসব বড় বড় বক্তব্য রাখছেন, তিনার ব্যাকগ্রাউন্ডটা কি আপনারা জানেন? তিনি লিগ সারতে সারতে অজিত চৌধুরীর একটু চা খেয়ে তিনি আজকে নেতা হয়েছেন। আমরা কিন্তু অজিত চৌধুরীর একটু চাও খাইনি। আমরা একবারে কলেজ রাজনীতিকে বামপন্থীদের সঙ্গে লড়াই করে আমরা আজকে এই জায়গায় এসেছি। প্রথম নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, তিনি রেজিনগরে দুদিন আগে বা বক্তব্য রেখেছেন যে বাইতুল্লাহ সাহেব নাকি লুঙ্গি খুলে আন্ডার প্যান্ট খুলে দৌড় মারছেন। তিনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, যখন ওখানকার নেতা যারা ছিলেন রেজিনগরে, রহমতুল্লাহ সাহেব, তারপরে যে শব্দুল মাস্টার, হালিম সাহেব, অজয় সিং, উপানন্দ ঘোষ, কাদের, তারপর যে মহসিন সাহেব, বাইতুল্লাহ সাহেব, কদর বিশ্বাস, রশিদ সাহেব, ইয়াসিন সাহেব, ইনারা কিন্তু রাজনীতিটা করতো রেজিনগরে। আপনার মুখ দেখে রাজনীতি করতে ওনারা আসেনি। তখন কিন্তু বেলডাঙ্গার রাজনীতির কর্ণধার ছিলেন নুরুল ইসলাম চৌধুরী। তিনি সেই নুরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সেখানে কিন্তু কংগ্রেসকে তিনারা প্রতিষ্ঠা করেছিলেন, এবং তিনারা তখন বামপন্থীদের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে সেখানে কিন্তু টিকেছিলেন। সেখানে আমরা দেখেছিলাম রহমতুল্লাহ সে যুগেও, বামপন্থীদের অত যুগেও জেলা পরিষদের মেম্বার হয়েছিলেন। আমাদের হালিম সাহেব প্রধান হয়েছিলেন, আমাদের কদর বিশ্বাস উপপ্রধান হয়েছিলেন, শব্দুল মাস্টার প্রধান হয়েছিলেন, ইয়াসিন সাহেব প্রধান হয়েছিলেন। আর আজকে আপনি বড় বড় বক্তব্য রাখছেন যে লুঙ্গি খুলে এরা প্যান্ট নাকি জীবনে প্যান্ট পরেনি। তা আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার বাপদাদারা কি সবসময় প্যান্ট পরেই ঘুরে বেড়াতো? সেটা তিনাকে জিজ্ঞাসা করবেন। তিনি বলেছেন রবিউল সাহেব বিধানসভায় গিয়ে ঘুমিয়ে থাকেন। আপনি কি করেন? 10 মিনিট বিধানসভায় থেকে গোটা জায়গায় সাংবাদিকদের খুঁজে বেড়ান। আপনার তো কোনো কাজ নেই, আপনি শুধু সাংবাদিকদেরকে বড় বড় বিবৃতি দিয়ে সংবাদ মাধ্যমের নেতা হওয়ার চেষ্টা করেন। আমরা কিন্তু সংবাদ মাধ্যমের নেতা হইনি। আমরা রাজনীতিটা গ্রাসরুট থেকে রাজনীতিতে উঠে এসেছি। আপনি তো বড় বড় বক্তব্য রাখলেন, সেদিন বড়ুয়ার মোড়ে কিছু লোককে খেপিয়ে দিলেন, খেপিয়ে দিয়ে বললেন যে হাসান সাহেবের বাড়িটা ভেঙে আইগা। আমরা তাকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাইছি, তোর বাপের ক্ষমতা থাকে, তুই তোর লোকজন নিয়ে আসবি হাসানের বাড়ি, এবং আমরা তোর মতন সরকারের নীল আলো জ্বালিয়ে দুটো সিকিউরিটি নিয়ে আমরা ঘুরে বেড়াইনি, মোটর সাইকেলে ঘুরে বেড়াই। ক্ষমতা থাকে বাড়ি ভাঙতে আসিস আর আমরা রেলবাজারে বসে থাকি, তোর লোকজন নিয়ে আসবি, আমরা তাদেরকে ফুলের মালা দিব না তাদের মাথায়, তাদেরকে পা থেকে তাদেরকে কি অ্যান্টিবায়োটিক দেবো সেটা সেদিন দেখতে পাবি। তুই কিন্তু সঙ্গে আসবি, আমরা এটুকু বলে দিয়ে গেলাম। তোর কত ক্ষমতা আমরা একবার দেখতে চাই। তিনি বড় বড় বক্তব্য রাখছেন যে তিনি অনেক ওয়াদা করেন, এই জালসার টাকা দিব বলি কাউকে 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ করে বলেন। তিনি আমার মির্জাপুর গ্রামের জালসার ওয়াদা করেছিলেন মির্জাপুর কড়াইতলাপাড়া, মাঠপাড়া, বাবুপাড়া, ভাদুরে খামার, ক টাকা দিয়েছেন ওয়াদা করি সেটা আপনি তাকে জিজ্ঞাসা করুন।
আপনি জানেন, আপনারা অনেকে জানেন, আমাদের গ্রামের আমারই ভাই হচ্ছে মিলন চৌধুরীর ভাই, ওনার একে 53 লক্ষ টাকার পাট দিয়েছিলেন, 6 লক্ষ টাকা দিয়ে উনি দায়িত্ব নিয়েছিলেন। সে আছে আমার কাছে, সে টাকা কিন্তু দেওয়ার কোনো ইচ্ছা তার নাই। আপনারা জানেন হিজুলিতে মার্ডার হয়েছিল, জানেন রশিদ সাহেব, তিনি বললেন যে আমি এই কেস মীমাংসা করে দেবো, তুমি আমাকে 50 লাখ টাকা দাও আমাদেরকে, আমি সব মিটমাট করে দেবো। ওনারা 19 লাখ টাকা দিয়েছিলেন। এখন পর্যন্ত 1 বছর হলে এখনও 7.5 লাখ টাকা তিনি এখনও দিতে পারেননি। তার যদি চেক দেখতে চান, চেকও আমরা দেখিয়ে দেবো। সে চেক ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলেন, ওখানকার যারা মার্ডার করেছিলেন তারা দিয়েছিলেন যে আমি মীমাংসা করে দেবো। আচ্ছা, উনি তো খুব বড় বড় লেকচার মারেন, তার নিজের মেয়ের নামে ডিলারটা কী করে হলো সেটা একটু জিজ্ঞাসা করেন তো ওনাকে। আজকে যত অতই জনপ্রিয় নেতা, মানুষ ওর জন্য খাপ্পা, তা তিনি আজকে কেন্দ্র বাহিনী চাইছেন কেন? আরে আমাদের কেন্দ্র বাহিনী হলে একটা সিকিউরিটি আমাদের সঙ্গে ঘুরে, তাকে অনেক সময় বাড়িও পাঠিয়ে দিই, আমাদের দরকার হয় না, কারণ আমরা 2 নম্বরই করি না। আর লজ্জা করে না? আজ কোনো মন্ত্রীলয় কিছু নয়, নীল আলো জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছেন মমতা ব্যানার্জির সরকারে। নীল আলোটা কোথায় পেলেন সেটা আপনি আগে জিজ্ঞাসা করেন, নীল আলোর অধিকার আপনার আছে কিনা সেটা আপনি জানুন। আর উনি ভরতপুরের এমএলএ ছিলেন, তিনি ভরতপুরকে সুইজারল্যান্ড বানিয়ে দিয়েছেন। তাই আর তিনি এইবারে সুইজারল্যান্ড খুবই ঠান্ডা, তার জন্য আর তিনি এতে যেতে পারেন না, ওই কী বলে ভরতপুর, মানে ভরতপুরে এত কাজ করেছে, তার জন্য আর ভরতপুরে না দাঁড়িয়ে এবার বলছে বেলডাঙ্গা রেজিনগরে দাঁড়াবো। আরে আমি তো রেজিনগরের বিধায়ক 2বার হয়েছি, আবার আমি রেজিনগরেই দাঁড়াবো। ওর মতন পালিয়ে যাওয়ার লোক আমরালাই, এবং 3বার হারিয়ে ওকে প্রমাণ করে দেবো যে তোমার ওই মুখের ওই সংবাদ মাধ্যমের বক্তব্য শুনে বেলডাঙ্গা বা রেজিনগরের মানুষ এই কিছু মানে চিন্তা করে না। কারণ আমরা মানুষের সঙ্গে থাকি, আমরা মানুষের সঙ্গে 2 নম্বরই করি না, আমরা মানুষকে নিয়ে ছিনিমিনি খেলি না, আমরা যতটুকু পারি ততটুকু উপকার করি, তার বেশি আমরা করতে চাই না। তিনি আজকে বলছেন যে আমি 2 জায়গায় ভোটে দাঁড়াবো, তাহলে রেজিনগরে শুধু একা দাঁড়ান না, নাহলে বেলডাঙ্গায় শুধু একা দাঁড়ান। আপনার এতই জনপ্রিয়তা, তার 2 জায়গায় দাঁড়াচ্ছেন কেন? আপনি তো 1 জায়গায় দাঁড়াতে পারেন, আপনি আসুন না রেজিনগরে দাঁড়াইতে, আমরা তাকে ওয়েলকাম করছি। ভরতপুর তো ছেড়ে পালিয়ে এসছেন, রেজিনগর থেকে 2বার আমার কাছে পরাজিত হয়েছেন। তিনি তৃণমূলে যোগ দেন, কংগ্রেস থেকে জিতে যেই তিনি বললেন যে মন্ত্রী দিয়ে, তারপরে ওখানে তৃণমূলের প্রতীকে ভোটে দাঁড়ালেন। আর আমি কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলাম, উনি 3 নম্বর স্থান হয়েছিল, উনি জানেন না। আর তিনি বলছেন যে আমি রেজিনগর বেলডাঙ্গা লড়বো, তা আইনা লড়তে তোকে দেখি কত বড় নেতা হয়েছে। উনি বলছেন যে আবু তাহের এই কী নেতা, ফালতু নেতা, অমুক নেতা, তমুক নেতা, বাজে ছেলে, অমুক ছেলে। তা আমি তাকে যে বলতে চাই, আবু তাহের একদিনে নেতা হয়নি, 4-5 বার তিনি এমএলএ হয়েছেন, এবং 2বার তিনি সংসদ হয়েছেন, এবং 1বার আপনি বিজেপির টিকিটে ওখানে দাঁড়িয়েছিলেন, 3 নম্বর হয়েছিলেন। আপনি অপূর্ব সরকারের বিরুদ্ধে বলছেন যে ওর কি আছে। অপূর্ব সরকার কান্দি ছেড়ে পালিয়ে যায়নি আপনার মতন, সে 4বারের এমএলএ হয়েছে এই কান্দি থেকে। আর আপনি বড় বড় বক্তব্য রাখছেন, কোনো সময় দেখতে পাচ্ছি আমরা রাজনীতিটা করি, আমরা শালীনতাবোধ বজায় রেখে রাজনীতিটা করি। তিনি বলছেন, অজিত চৌধুরীকে বলছে তুই কী রে, আর যার তো একটু চা খেয়ে বড় হলি তাকে তুতারি করছিস। একটু মান সম্মানটা রেখে রাজনীতিটা করা দরকার আছে বলে। কালকে দেখছিলাম যিনি অভিষেক ব্যানার্জি বলছে তুই কোন শিল্পপতির ব্যাটারে। আমরা যদি বলি এই তুই তাহলে কোন শিল্পপতির বেটা, তুই সাইকেলের দোকান করতে, সাইকেলের লিক সারতে সারতে আজ তুই এত টাকার মালিক কোথা কী করে হলে, সেটা তার জবাব তাকে দিতে হবে। আর অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আজকে তিনি সব জায়গায় হিন্দু মুসলমান তাস খেলার চেষ্টা করছেন। তিনি তো বলেছিলেন হিন্দুদেরকে গঙ্গায় ভাসিয়ে দেবো। আরে তাকে আমি বলতে চাই, আমরা বেলডাঙ্গায় বসবাস করি, রেজিনগরে বসবাস করি, মুর্শিদাবাদ জেলায় বসবাস করি, এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ 30% বাস করে। আজকে তাদের দেখার দায়িত্ব কাদের? সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে, মুসলিমদের দেখার দায়িত্ব তাদের। কারণ আমাদের নবী সাহেব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলতেন, যেখানে যারা সংখ্যালঘু, যেখানে যে মানুষ কম বাস করে, তাদেরকে দেখার দায়িত্ব যারা সংখ্যাগরিষ্ঠ তাদের। কিন্তু তিনি আজ হিন্দুদেরকে বলছে গঙ্গায় ভাসিয়ে দেবো। আজকে যদি মুর্শিদাবাদে হিন্দুদেরকে গঙ্গায় ভাসিয়ে দেয়, পাশের জেলা নদিয়ায়,
সেখানে মুসলমানদের অবস্থা কী হবে? উত্তর 24 পরগনায় কী হবে? আজকে দক্ষিণ 24 পরগনায় কী হবে? আজকে হুগলিতে কী হবে? হাওড়াতে কী হবে? এগুলা কিন্তু আর মনে থাকে না। উনি মুখে উনি বলেন, উনি খুব বড় বড় করে বলে যে কী বলে একটা কথা, যে আমার মাথা হয়ে যায়, কি বলেন একটা, মটকা গরম হয়ে যায়। তা মটকাকে ঠান্ডা করতেও আমরা জানি, কিভাবে ঠান্ডা করতে হয় সেটা আমরা জানি। ও মটকা গরমের কথা বলে মানুষকে মনে করে যে আমি খুব বড় হয়ে গেছি। মটকা গরম করার কথা আমরা, বা ঠান্ডা করার কথা আমরা জানি।